ট্রাফিক সিগন্যালের মডেল আমাদের শুভেন্দুবাবু ওটা তৈরি করেছেন। তা উনি ওই ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবেন। তো ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক। বাচ্চাদেরকে নিয়ে আমরা যেটা তৈরি করছি সেটা একটা ট্রাফিক সিগন্যাল একটা মডেল। এখন তো রাস্তাঘাটে দুর্ঘটনা প্রচণ্ড বেড়ে গেছে এবং ক্লাস 2-3 এই সমস্ত যে বাচ্চাগুলো আছে এদের কাছে ট্রাফিক সিগন্যাল রাস্তাতে কীভাবে যেতে হবে না যেতে হবে এই সমস্ত শিক্ষাগুলো দেওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা যদি তাদের সামনে যদি এরকম একটা মডেল রাখতে পারি যে কীভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, তাহলে বাচ্চাগুলো খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে যে আমরা রাস্তার বাঁ দিক দিয়ে যাবো না ডান দিক দিয়ে যাবো। শুধু যদি আমরা মুখে বলে দিই যে না তোমরা বাঁ দিক দিয়ে যাবে, এই ব্যাপারগুলো আমাদের কাছে অতটা ভালো নাও বুঝতে পারবে, কিন্তু বাচ্চা তো একদম। তো আমরা সেই জন্য একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি, যে মডেলটার সামনে যেখানে দেখতে পাবে সামনে তো দেখতে পাবে যেখানে একটা ট্রাফিক সিগন্যাল রয়েছে, যেখানে লাল, হলুদ এবং সবুজ 3 ধরনের লাইটই জ্বলছে। লাল আলো জ্বলছে মানে হচ্ছে গাড়ি দাঁড়াতে হবে, হলুদ আলো জ্বললে গাড়ি আস্তে আস্তে থামবে, আর সবুজ আলো জ্বললে হচ্ছে গাড়িগুলো চলতে শুরু করবে। এইভাবে হচ্ছে এই 3টে এইগুলো একভাবে কাজ করবে। এবারে এই যে গাড়িগুলো যেগুলো চলছে আমরা গাড়িগুলো চলছে এইটা হচ্ছে আমাদের জেব্রা ক্রসিং, যে ক্রসিংটাকে ক্রস করে রাস্তা পারাপার করতে হবে। ছোটো বাচ্চারা এটা জানবে যে এটা জেব্রা ক্রসিং বলা হয়। জেব্রা ক্রসিংয়ের দ্বারা হচ্ছে রাস্তার একদিক থেকে অন্য দিকে যেতে হয়, এবং তারা যখন রাস্তা হাঁটবে এটা রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবে। রাস্তার বাঁ দিকে যে ফুটপাথ থাকবে সেই ফুটপাথের উপর দিয়ে হাঁটতে হবে, ডান দিক দিয়ে হাঁটা যাবে না, রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে হবে। এই ব্যাপারগুলো কনসেপ্টগুলো তাদের কাছে ক্লিয়ার করার জন্য এই মডেলটা তৈরি করা বাচ্চাদেরকে সম্ভব করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। চলে যাই দীনবাবুর কাছে। দীনবাবু আমাদেরকে প্লবতার সূত্র কী শেখায় এবং উনি কী তৈরি করছেন সেটা আমরা একটু দেখে নিই। আমরা দাসপুর প্রাইমারি স্কুল থেকে সাঁতার শেখার একটা কৌশল 3য় শ্রেণীতে আছে, সেই জিনিসটা একটু জেনে নেব। আমরা জানি যে বিজ্ঞানী আর্কিমিডিস এই সংক্রান্ত একটা সূত্র প্রণয়ন করেছিল, সেই সূত্রটা হচ্ছে প্লবতার সূত্র। আমরা যেহেতু প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে নিয়ে বোঝাচ্ছি, সেই জন্য আমরা খুব একটা সহজ পদ্ধতি অবলম্বন করেছি এটাকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে 2টো পাত্রে জল রেখেছি। জল রেখে একটা পাত্রে আমরা একটু হালকা বল, যেটাকে আমরা সাধারণত ফুটবলের নকল হিসাবে ভ্যাবন বল বলে থাকি, আর একটা আমাদের লোহার বল ব্যবহার করেছি। দেখা যাচ্ছে যে হালকা বল যেটা সেটা জলের উপরে ভাসছে, আর ভারী যেটা লোহার বল সেটা ডুবে গেছে। হালকা বল ভাসার কারণটা কি? কারণ এই হালকা বলটা যে পরিমাণের জলকে অপসারিত করেছে তার থেকে বস্তুটার ওজন অনেক হালকা, তাই সে ভাসছে। কিন্তু লোহার বল যতটা পরিমাণে জলকে অপসারিত করছে তার থেকে ওর ওজন অনেক ভারী হয়, ও ডুবে গেছে। এইটা দিয়ে আমরা সহজে বাচ্চাদের সাঁতার শেখার কৌশলটা শেখাতে পারি। আচ্ছা, খুব সুন্দরভাবে আমাদেরকে দীনবাবু সাঁতার কাটার মানে কৌশল এবং প্লবতা সম্পর্কে শেখালেন। এখন চলে যাই আমাদের স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। উনি গাছের কিছু অংশ নিয়ে আমাদেরকে বোঝাবেন। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা একদম পুরো মানে অরিজিনাল যে গাছ, সেই গাছের এখানে বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা জানবো। গাছের আমরা মোটামুটি দেখো মূল মাটির নিচে আছে, এটা তো দেখা যাচ্ছে, আর পাতা, ফুল, এই যে ফুল, এই যে এখানে একটা লতা, একটা ফল, কাণ্ড, শাখা পোশাখা, এই কটা অংশ নিয়ে আমাদের মানে গাছের মানে মূল অংশ আর কি। এগুলো সম্বন্ধে আমাদের সবাই জানা উচিত। যে আমাদের পাতাতে কি হয়? পাতা হচ্ছে গাছের রান্নাঘর। এই পাতা সূর্যের কিরণ পাতার মধ্যে লেগে সূর্যের এখানে মানে মূল দ্বারা শোষিত লবণ জল হয়ে বিভিন্ন জাইলেম কলা বা ফ্লেম কলার মাধ্যমে পাতায় চলে আসে। পাতাতে খাদ্য তৈরি হয় সূর্যের কিরণকে সাহায্য নিয়ে, ওরকমের সাহায্যে সালেকশন প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। সেই খাদ্য গাছ তার বিভিন্ন অংশে পাঠায় এবং কিছুটা সে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, এই গাছপালা আমার বিভিন্ন মানে আমাদের বিভিন্ন ফল যে আমরা খাচ্ছি, এগুলো সবই যা কিছু খাই দেখবে সব মানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে এগুলো হচ্ছে গাছেরই অংশ, বা যার জন্য আমরা গাছ ছাড়া জন্য আমাদের জীবন করে সম্ভব। অনেক ধন্যবাদ আমাদের স্যারকে। এখন আমাদের ম্যাডামের কাছ থেকে শুনে নেওয়া যাক বাংলা বিষয় ক্লাস 3 কি থেকে কি যে হয়, এই বিষয়টা একটু ম্যাডামের থেকে শুনে নেওয়া যাক। মানে কখন কি যে হয়ে যায় সেটা আমরা নিজেও জানি না। আমাদের যে হাতের জিনিস আবার বেরিয়ে যাওয়া মানে আমরা কিছু করতে পারি না। এটাকে ছবিটা দেখতে পাচ্ছি সবাই, দেখো এখানে একটা মেয়ে যে
উঠোনে কাঠ কাটতে গিয়েছিল, তার হাতে কাটারি ছিল, সে কাঠ কাটছিল। তো এমন সময় কি হয়েছে, একটা পিঁপড়ে তার হাতে এসে কামড়ে দেয়। দেওয়ার ফলে কাটারিটা তার হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে কি হয়, সেখানে একটা কাঠবিড়ালি বসে খাচ্ছিল, তো সে তার লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার লেজটা তখন কেটে যায়। তখন সে লাফালাফি পিছুটি করতে থাকে। তো তখন সে গাছে যে বসেছিল, সে গাছে একটা বড় ফল ছিল, তো সেটা তখন হরিণের পিঠের ওপর পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সে তখন পড়ে যায়, চমকে যায় যে পিঠের ওপর কি একটা বড় পড়ে গেল, ফল কেন পড়লো, কে ফেললো। সে তখন খুব জোরে দৌড়াতে লাগলো। দৌড়ে যাওয়ার পরে তো কিছু যে ছোট ছোট করে পাখি আছে যারা মাটির মধ্যে বাসা করে, তো সেই ছোট ছোট পাখিগুলো মাটির মধ্যে বাসা ছিল তাদের। তো সেখানটায় যখন হরিণে যখন লাফিয়ে লাফিয়ে যায়, তাদের বাসার ওপর পা পড়ে যায়, আর যাওয়ার পরে অনেক ডিম ফেটে যায়, অনেক বাচ্চা পড়ে যায়। আর একটা পাখির ওপর কি হয়, সে যখন বন বন করে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সে কি করে, তার হাতি দাঁড়িয়েছিল, হাতির কানের ভেতরে তখন সে পাখিটা ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে হাতি তখন কান তখন তো ফরফর করছে যে আমার কানের ভেতরে কি ঢুকে গেল। তখন সে এমাটা ওমাটা দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করতে করতে কি করলো না, চাষিদের যে জমির ফসল ছিল তার মধ্যে চলে যায়। তখন সব ফসল নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে তখন কি হয় না, তখন চাষির ক্ষতি হয়। তো এই জন্যই আমরা বলি যখন কিছু করবো আমরা, তখন আমরা বুঝে শুনে কাজ করা উচিত। ধন্যবাদ ম্যাডামকে। এরপরই ওদের সাথে এই ক্লাস 3D ওর পরের চ্যাপ্টার রয়েছে কিভাবে আমরা একজন জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে পারি। জলে ডুবে যাওয়া ব্যক্তিকে সহজে আমরা বাঁচাতে পারি একটা উপায়ের মাধ্যমে। সেটা হলো প্রথমে আমরা ব্যক্তিটাকে জল থেকে তুলতে হবে। তুলে আমরা এখানে 5টা পদ্ধতিতে ভাগ করেছি, ডিভাইডেড করেছি। প্রথমে জল থেকে তাকে তুলে তাকে সোজা করে টান টান করে শুয়ে উবুর করে দিতে হবে। উবুর করে দেওয়ার পর যদি কিছুটা জল বেরোয় তো ভালো, না হলে আমরা তাকে সোজা করে কাত করে দেবো। কাত করে নিয়ে তার ঘাটটাকে সোজা করবো। ঘাটটাকে সোজা করবো, অবশ্যই এই চিবুকটা যেন সোজা থাকে, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা তার মুখে হাঁ করানোর চেষ্টা করবো, আমাদের আঙুল দিয়ে তার দাঁত যদি লক হয়ে যায় সেটাকে খোলার চেষ্টা করবো। তারপর ধীরে ধীরে আমরা তার মুখের মধ্যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে বাতাস ঢোকানোর চেষ্টা করব। যদি জল না বেরোয় তখন আমাদেরকে একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি, আমাদের বুকেতে এইখানে স্টার্নাম হাড় থাকে, ঠিক আছে? এই স্টার্নাম হাড়ের ঠিক মাঝখানে আমাদের হৃৎপিণ্ড অবস্থান করে। এই হৃৎপিণ্ডের কাছাকাছি আমাদেরকে প্রেসারাইজ করতে হবে। ঠিক এই জায়গাটা আমাদেরকে প্রেসারাইজ করতে হবে, যার ফলে ওই জল বেরিয়ে আসতে পারে এবং আমরা খুব সহজে ওই ব্যক্তিটাকে, জলে চলে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে পারি। এবং তৎক্ষণাৎ এই পদ্ধতি অবলম্বন করার পর তৎক্ষণাৎ থেকে হসপিটাল বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে। খুব সুন্দর লাগলো। এখন আমাদের বিদ্যালয়ে আর একটা ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম, ওনার থেকে জেনে নেওয়া যাক যে বাচ্চাদের টিএলএম সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো কী কী, সেগুলো কীভাবে ব্যবহার আমরা করি। ম্যাডাম, দেখো, তোমাদের আজকে ইংরেজির উপরে কিছু জিনিস আমরা পড়াশোনা করবো। যেমন ধরো আমরা খেলার মাধ্যমে করবো। তোমাদের আমরা ধরো এ দিয়ে আমরা কি কি শব্দ বানাতে পারি। এ দিয়ে ভ্যান বলবো, কি হয়ে গেল, ধরো VAN, ভ্যান। তারপরে দেখো ক্যান, তারপর ব্যাগ, তারপরে হবে ম্যান, তারপরে বলো স্যার, তারপরে ব্যাগ, তারপর MAD, ম্যান। বুঝতে পেরেছো? এরকম একটা একই অক্ষরকে দিয়ে অনেকগুলো ধরনের শব্দ দিয়ে তোমাদেরকে ধরো একই শব্দ শুধু এ দিয়ে আমরা কত রকমের বানাতে পারি, বিভিন্ন রকম ওয়ার্ডগুলো বানানো হচ্ছে। ধন্যবাদ। এর পরবর্তী কি আছে দেখা যাক। আমাদের যে পড়াশোনা, আমাদের ভাওয়েল রয়েছে, কনসোনেন্ট রয়েছে। ভাওয়েলটা আমাদেরকে একটু বেশি করে জানতে হয়, কারণ ভাওয়েলের আগে আমাদের অ্যান বসাতে হয়। সেই জন্য তো আমাদের ভাওয়েল কি কি আছে, এ আছে, ই আছে, আই আছে, ও আছে এবং ইউ আছে। ঠিক আছে? এ, ই, আই, ও এবং ইউ, এগুলো আমরা হলো ভাওয়েল। এগুলোর আগে আমরা কি বসাই, অ্যান বসাই। এগুলো ওই ভাওয়েলগুলোকে ওই জন্য আমাদের খুব ভালো করে জানতে হয়।
নেক্সট পরবর্তী কি আছে দেখা যায়। and is আর এর ব্যবহার শিখবো। and is এবং আর, and is এর মধ্যে is কোথায় হবে? is হবে he, she, it। এগুলোর সময় সবসময় আমরা is বসাবো। আর am কোথায় বসাবো? I যখন থাকবে সেগুলোর সময় আমরা am বসাবো। আর কোথায় বসাবো? we, you, they। এগুলোর সময় আমরা কি বসাবো? আর বসাবো। তাহলে আমরা am, is এবং আর এর ব্যবহার এইভাবে আমরা শিখতে পারবো। ঠিক আছে? আরেকটা দেখো তোমাদের দেখাই। এটা হচ্ছে ধরো তোমাদের ওয়ার্ড গেম। এটাও ওয়ার্ড গেম। আমরা যেমন তোমাদের এ দিয়ে প্রথমে শিখেছিলাম, এটা হচ্ছে আমরা এম দিয়ে ম্যাঙ্গো, তারপরে এস বসাবে, এখান থেকে তোমরা খুঁজবে, তোমরা খুঁজে আমায় বলবে কি হলো, তাহলে এস ইউ এন সান হবে। আবার দেখো আর, তাহলে আর দিয়ে আর ইউ এন গান করতে পারো। এবার ধরো এ দিয়ে তো এইটা আমরা শব্দ করতে পারবো না, তখন আমরা এইভাবে দেখবো যে কিভাবে আমরা করতে পারি। তখন দেখো এ এন টি অ্যান্ড করতে পারবো। খুব সুন্দর এটা একটা। এবার দেখো আমরা উইকের নামগুলো পড়বো। আমাদের সপ্তাহে কত দিন থাকে? 7 দিন থাকে। সেই 7 দিনটা আমরা কিভাবে জানবো? দেখো আমি একটা ঘরের মধ্যে তোমাদের বারগুলোকে ঢুকিয়ে দিয়েছি। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। তাহলে আমাদের 7 দিনে 7টা বার আমরা এইভাবে শিখবো। খুব সুন্দর। এবার ধরো তোমাদের আমি বাংলা পড়ার উপরেও কিছু দেখাবো, কারণ তোমাদের তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পড়া থাকে। ইংরাজি, বাংলা এরকম করে কোনো আলাদা করে থাকে না। এখানেও ধরো আমরা শব্দের খেলা খেলবো। কিরকম? ক, এখানে হর্ষই দিয়ে আমরা শব্দগুলো বানাবো। ক হর্ষই বই, আবার ধরো ব হর্ষই বই, ম হর্ষই মই, ল হর্ষই লই, খ হর্ষই খই। এরকম ভাবে আমরা শব্দ বানাবো। এবার ধরো আঁকা দিয়ে তোমাদের আঁকার শব্দ আমরা শিখবো। আমরা আঁকা দিয়ে শিখবো। কিভাবে শিখবো? আ তো একা আতা হবে, ল তো একা লতা, প একা তো একা পাতা, খ একা তো একা খাতা। এরকম ভাবে আমরা শিখতে পারবো। ঠিক আছে? আর কিছু আমরা দেখবো, সেগুলো হচ্ছে কি না, আমরা এখান থেকে খুঁজবো যাদের মাত্রা নেই। যাদের মাত্রা নেই তাদেরকে আমরা খুঁজে বের করবো। কেন না, আমাদের মাত্রা জ্ঞানটা খুব বিশেষ করে প্রয়োজন। মাত্রা নইলে শব্দ পুরো অন্য মানে হয়ে যাবে। এই যে দেখো, এইগুলোর মধ্যে হচ্ছে এরা হচ্ছে মাত্রা নেই, এদের মাত্রা থাকে না। এদেরকে আমরা লিখবার সময় খুব যত্ন করে লিখবো। এদের মাত্রা একদমই থাকে না। বুঝতে পেরেছ? আবার ধরো আমরা এবার অঙ্কের একটু পড়া করবো। আমরা একে চন্দ্র পড়েছি, কিন্তু কিভাবে হয় সেগুলো বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সেটা আমরা শিখবো। দেখো 1, 1-এর বড় 2, 2-এর বড় 3, তারপর 4, তারপর 5। আবার আমরা ছোট থেকে বড় থেকে ছোটতে আসবো। কিভাবে? 5, 5-এর পর 4, 4-এর পর 3, 2, 1। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ ম্যাডামকে, অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে পড়াগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমাদের বিদ্যালয়ের আশিস ঘুকু মহাশয় উনি এই জলচক্র মডেলটি তৈরি করেছেন। এখন আমরা স্যারের কাছ থেকে জেনে নিই যে এই জলচক্রটা কিভাবে কাজ করে। স্যার, জলচক্র চক্র বিষয়টা একটা স্বাভাবিক ব্যাপার, যেটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। এবং চক্র বলতে গেলে ধরুন আপনি একটা বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করে যখন ছুটতে আরম্ভ করলে দেখবেন ঠিক জায়গা থেকে সেখান থেকে স্টার্ট করলে ঠিক সেই জায়গাতে এসে পৌঁছবে। ঠিক এটাকেই চক্র বোঝাতে যায়। ঠিক এইভাবে আমি বোঝাতে চাইলাম যে আমাদের পৃথিবীতে যে জলটা কিভাবে মানে একটা চক্রের মাধ্যমে আবার আমাদের মানে সমুদ্রের জল সমুদ্রতে ফিরে আসছে। দেখুন, গ্রীষ্মের দাবদাহে বা সূর্যের রশ্মির দ্বারা জল বাষ্পীভূত হচ্ছে এবং বাষ্পীভবনের মাধ্যমে সেটা হালকা হয়ে ভূপৃষ্ঠের উপরে উঠছে এবং উঠে গিয়ে সেখানে আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। তা উষ্ণতা হ্রাস পেলে ওপরে গিয়ে ওপরে যে ধূলিকণাগুলো আছে ধূলিকণাকে আবদ্ধ করে ওই জলীয় বাষ্প একটা জলকণায় পরিণত হয় এবং সেটা মেঘ তৈরি করে এবং মেঘ থেকে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আবার দেখা যাবে অনেক সময় দেখবেন যে পাহাড় পর্বতের ওপর যে ঝর্ণার বৃষ্টি মাধ্যমে সেটা নদী বা সমুদ্রে এসে মিশছে। কিভাবে হচ্ছে?
আমরা জানি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সেটা উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পেলে ওই জলীয় বাষ্প জমে বরফ হচ্ছে এবং বরফ থাকাকালীন এবার যখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তখন ওই বরফ গলছে, গলে গিয়ে পর্বত বা পাহাড়ের গা দিয়ে সেটা বেয়ে আবার সমুদ্রে পতিত হচ্ছে। মানে বিষয়টা হয়েছে যে জল যেখান থেকে মানে বাষ্পীভূত হলো সেটা যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে ঠিক সেই জায়গাতে ফিরে আসছে। মানে কিছুটা জল এভাবে পাহাড় পর্বত বৃষ্টি রূপে, আবার কিছু জল ভূপৃষ্ঠে চুইয়ে নিচে চলে যায়, যেটাকে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার। এবং গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা পানি হিসেবে চাষবাসের ক্ষেত্রে আবার সেটাকে উপরে তুলে নিতে ব্যবহার করছি। বিষয়টা এটা বোঝানোর জন্য জাস্ট মডেলটা তৈরি করা। ধন্যবাদ স্যারকে। স্যারের তৈরি আরেকটি মডেল বায়ু দূষণ। তো বায়ু দূষণ কীভাবে এখানে হচ্ছে বা বায়ু দূষণের কীভাবে হয় জেনে নেওয়া যাক। আমরা একটা মডেলের দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি যে পরিবেশে বায়ুটা কিভাবে দূষিত হচ্ছে। পরিবেশ এমন একটা ব্যাপার যেখানে দিন দিন যেগুলো দূষণগুলো বেড়েই চলেছে। বিশেষ করে দেখুন, আমরা যখন রাস্তায় বেরোই তখন দেখে যে চারিদিকে ধোঁয়া ধুলোয় ভর্তি হয়ে গেছে। পরিবেশটা না দিন দিন মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং দূষণও বৃদ্ধি পাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমাদের সবুজ উদ্ভিদ এরা নয়, এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই আমাদের ক্ষতি করছি, সমস্ত জীবজগতের ক্ষতি করছি। কি করছি? যেমন বায়ু দূষণের ব্যাপারটা কি হয়েছে, আপনি গেলেই দেখতে পাবেন যে রাস্তায় মানে যে গাড়িগুলো চলে যাদের ইঞ্জিনের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে তবুও কিন্তু চলছে, যার কালো ধোঁয়া পরিবেশে মিশে সেটাকে বায়ুটাকে দূষিত করছে। এমনকি এখানে দেখুন যেটা দেখিয়েছি কারখানা দেখবেন, কারখানার উপর দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোয়, যার ফলে পরিবেশটা দূষিত হচ্ছে। আর ইট ভাটার কাছে দেখবেন যখন ইট পোড়ানো হয় তখন দেখবে প্রচুর পরিমাণে ধোঁয়া ধুলো বের হয়। এই সমস্ত কারণের জন্য বায়ু দূষণটা হয়েছে। তো এই বায়ু দূষণের ফলে যে ক্ষতিগুলো হয় সেটা আমরা সবাই জানি। বিশেষ করে দেখবেন যে শ্বাসকষ্ট থেকে শুরু করে ফুসফুসের বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে মানুষ। তা আমাদের উচিত হবে যে এই দূষণটাকে কমানো। আমাদের হাতেই সব আছে, আমরাই পারবো দূষণটাকে রোধ করতে। কিভাবে করব? আমরা যেসব গাড়িগুলো ব্যবহার করবো তার ইঞ্জিন কোয়ালিটিগুলো যাতে ভালো হয়, কীভাবে মানে ভালো করতে হবে সেটা ব্যবহার করতে পারি। আর দ্বিতীয়ত বিভিন্ন কারখানায় যে ধোঁয়াগুলো, যে দূষিত ধোঁয়াগুলো যাতে পরিবেশে সহজে না বেরিয়ে আসতে পারে এবং সেগুলোকে শুদ্ধ কীভাবে করতে হয় সেগুলো একটু জন্য ব্যবস্থাপন করতে হবে। বিশেষ করে আর আমরা যে গাছ প্রচুর পরিমাণে গাছ নষ্ট করছি কিসের জন্য? বিভিন্ন ঘরবাড়ি নির্মাণের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য। দেখবেন চারিদিকে এখন কংক্রিটে ভর্তি হয়ে গেছে। এখন তো মাটি দেখা খুবই অসুবিধা। শহর এলাকায় গিয়ে দেখতে পাবে যে গাড়ি, রাস্তা, রাজপথ, বড় বড় অট্টালিকা, বিল্ডিং, সেখানে কোনো গাছের সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি বিশেষ করে গ্রাম বাংলাগুলোতেই এখন গাছ দেখা যায়, কিন্তু এখনো সময়ের গতিতে গ্রাম বাংলাতেও ধীরে ধীরে গাছ কমে যাচ্ছে। এর কি কারণ? মানুষের সচেতনতার অভাব। মানুষ নিজেরাই সেটাকে নষ্ট করছে। তাই আমাদের এইসব দূষণের থেকে হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে নিজেদেরই পদক্ষেপ নিতে হবে। যেমন ধরুন ধূমপান, এসবগুলো বাড়ির ভেতরে করা যাবে না এবং বিশেষ পরিমাণে বিভিন্ন জায়গা বা বাড়ির আশেপাশে বিদ্যালয়, বিভিন্ন জায়গায় গাছ লাগাতে হবে। আমাদের বিদ্যালয়েও গাছ লাগানোর কর্মসূচি আমরা করে থাকি যাতে বাচ্চারা সেটা শিখতে পারে এবং বাড়িতে গিয়ে সেটা সমাজের লোকের সামনে সেটা তুলে ধরতে পারে। তা বায়ু দূষণটা এখন যত দিন দিন বেড়ে গেছে তার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এটাই আমি বোঝানোর জন্য এই মডেলটা তৈরি করেছি। যাই হোক, এই মডেলটার মাধ্যমে এবং স্যার যেভাবে বোঝালেন আশা করি সমস্ত বাচ্চারা খুব সুন্দরভাবে এই ব্যাপারটাকে বুঝতে পারবে। বিদ্যালয়ের আরেক শিক্ষক শুভেন্দু জানা মহাশয় গ্যালাক্সি সম্বন্ধে একটা ধারণা দেবে। আমরা ছোটবেলাতে যেমন শিখেছি যে 9 নবগ্রহ মানে 9টা গ্রহ রয়েছে। আমরা সৌরজগতের মধ্যে বাস করি। সৌরজগতের একটাই নক্ষত্র সেটা হচ্ছে সূর্য, যেটা মাঝখানে থাকে এবং তাকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ আবর্তন করছে। আমরা দেখে নিই যে কীভাবে এটা আবর্তন করছে। এই আমাদের বিশাল মহাবিশ্বে সৌরজগৎ একটা যেমন একটা জগৎ আমাদের, সেই সৌরজগতের মেন প্রাণ কেন্দ্র হচ্ছে সূর্য।
যে সূর্য মাঝখানে থাকে এবং তাকে কেন্দ্র করে 9টা গ্রহ তার আশেপাশে ঘুরে চলেছে। যেমন প্রথম গ্রহ আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই সমস্ত গ্রহগুলো পরস্পর ঘুরে চলেছে। যদিও প্লুটো এখন গ্রহ নয়, এটা বামন গ্রহের মধ্যে পড়ে, তবুও বাচ্চাদের বোঝার সুবিধার্থে আমরা প্লুটোটাকেও গ্রহের মধ্যে রেখেছি। এবং এভাবেই আমরা বোঝাতে চেয়েছি যে বাচ্চাদের মধ্যে একটা সোজা কনসেপ্ট যে কীভাবে আমাদের মহাবিশ্বের মধ্যে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো কীভাবে তাকে আবর্তন করে চলেছে এবং কীভাবে আমাদের মহাবিশ্বের বিভিন্ন কাজকর্মগুলো চলছে, এটাই আমরা এই মডেলের সাহায্যে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন শুভেন্দুবাবু জল সংরক্ষণ নিয়ে আর একটা মডেল আপনাদের সামনে উপস্থাপন করবেন। জল সংরক্ষণ এই যে মডেলটা রয়েছে এটা ক্লাস 2 আর 3 এই ক্লাসগুলোতে রয়েছে। আমরা জানি যে আমাদের পৃথিবীতে জলের পরিমাণ অনেক থাকলেও ব্যবহারযোগ্য জলের পরিমাণ কিন্তু খুবই কম এবং সেটা দিন দিন চলতেই কমে যেতেই থাকছে। তো আমরা এই মডেলটার মাধ্যমে দেখার চেষ্টা করেছি বাচ্চাদের কাছে যে কীভাবে আমরা বৃষ্টির যে জলটা পড়ছে সেই জলটাকে ধরে সেটাকে আমরা কীভাবে ব্যবহারের উপযোগী করতে পারি বা ব্যবহার কীভাবে করতে পারি। যেমন এখানে যেটা ধরা হচ্ছে, সামনে এখানে যেটা ধরা হচ্ছে, মেঘ যেটা আছে, মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিটা আমরা ছাদের মধ্যে, এই বাড়িটার ছাদের মধ্যে আমরা ধরার চেষ্টা করছি। সেই বৃষ্টিটা এখানে পাইপের সাহায্যে আমাদের যে বাড়িতে যেখান থেকে আমরা জল নেব সেইখানেতে আমরা স্টোর করেছি সেই বৃষ্টির জলটাকে। এইভাবেই আমরা বৃষ্টির জলটাকে আমরা ধরে করছি এবং আমাদের সরকারের এই যে জল সংরক্ষণের যে প্রক্রিয়াটা সেটার নাম জল ধরো জল করো। এই প্রক্রিয়াটা, এই যে ট্যাগ লাইনটা, এটাও আমরা বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আগামী দিনে এই জল সংরক্ষণের মাধ্যমে, বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে বৃষ্টির জলটাও আমাদের একটা ব্যবহারের উপযোগী হতে পারে এবং সেটা আমাদের ব্যবহারের